দাবিতে জুলাই বাড়ির তহসিলে আইন অমান্য আন্দোলন। শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 51তম শহীদদান দিবস উপলক্ষে আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ট্রাইবাল রিজার্ভ তুলে দেওয়া চলবে না। সংবিধানের ৬ষ্ঠ তপশিল অনুসারে অটোনোমাস ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করতে হবে। ত্রিপুরার ভাষা ককবরককে রাজ্য ভাষার স্বীকৃতি দিতে হবে এবং ১৯৬০ সালের পর থেকে উপজাতিদের বেআইনিভাবে হস্তান্তরিত জমিকে ফেরত দিতে হবে। এই সমস্ত স্লোগান তুলে ১৯৭৫ সালের ৩রা মার্চ তৎকালীন বিলোনিয়া মহকুমার জুলাইবাড়ির তহসিল অফিসের দিকে যাওয়ার সময় পুলিশের গুলিতে ধনঞ্জয় ত্রিপুরার দেহ মাটিতে লুটিয়ে পড়ে এবং আহত হয় আরো অনেক জাতি জনজাতি আন্দোলনকারীরা। পরিষদের সদস্যগণ এবং এখানে উপস্থিত সকলকে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অতীত হয়ে যায়। জনশিক্ষা সমিতির আন্দোলন চলতে থাকে। তারা প্রায় ৪০০ উপর স্কুল স্থাপন করেছে। সরকার থেকে কোনো পয়সা দেয়, একজন শিক্ষকের বেতন দেয়নি। গ্রামে ঘুরে ঘুরে জনশিক্ষা সমিতি তাদের পরিবারের মধ্যে যে ছেলেরা মেয়েরা 7, 8, 9, 10 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে তাদেরকে বাছাই করে নিয়ে স্কুলগুলো চালাবার চেষ্টা করেছে। স্কুল তৈরি করেছে গ্রামের মানুষ, জঙ্গলে কেটেছেন, ছট কেটেছে, বাস কাটেছে, নিজেরা মাথার ঘাম পায়ে ফেলেছেন, রক্ত জল পড়েছে, নিজেরা স্কুল তৈরি করেছে। তাদের ছেলে মেয়েরা একটু লেখাপড়া যারা জানেন তারাই সেখানে বিনা বেতনে এই গ্রামের ছেলেদের মেয়েদের তারা শিক্ষিত করার চেষ্টা করে। এরকম পরিস্থিতিতে রাজন্য শাসনে একজন আর্মির রিটায়ার্ড অফিসার, তিনি ত্রিপুরায় রাজাই থেকে এনেছিলেন, তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন। তাদের সঙ্গে যখন জনশিক্ষা সমিতির নেতৃত্ব কথা বলে, সরকার তো কিছু করছে না, আমরা করছি। এই স্কুলগুলোকে তো আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। কেন রাজন্য শাসন সেখানে কার্যকরী ভূমিকা নেবে না? তুমি লেখাপড়া জানো, ভূমিকা নাও। সে উদ্যোগ নিয়ে প্রায় ৩ থেকে ৩৫০ স্কুলকে সেখানে সরকারি অনুদান দিয়ে এগুলিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে। সম্ভবত এই নিয়ে রাজার সাথে ভদ্রলোকের দ্বন্দ্ব হয়। তিনি এখানে কাজ করবার জন্য এসেছিলেন। তিনি যখন বুঝতে পারলেন এই সরকার, এই রাজন্য শাসন তারা শিক্ষার প্রসার চায় না, কাজে এখানে কোনো কাজ করা যাবে না। তাই একটা সময়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে শুধু ত্রিপুরা ছেড়ে না, ভারত ছেড়ে তিনি তার নিজের দেশে ফিরে যান। আমি এটা উল্লেখ করব। শুরু হয়েছে তার পরবর্তী সময়ে রাজা ১৯৪৭ সালের মে মাসে সেই সময়ে শুরু হয় ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে থাকবে না, পাকিস্তানের সঙ্গে চক্রান্ত শুরু করে রাজ পরিবারের লোকরা। এদের নাম ধাম ইতিহাসের কথা এখন লিখিত আছে, পত্রপত্রিকা উঠেছে। এরকম একটা জায়গায় এই যে প্রচেষ্টা, এটাকে প্রতিহত করবার জন্য ত্রিপুরার গণতান্ত্রিক শক্তি, ট্রাইবাল নন ট্রাইবাল, তাদেরকে ঐক্যবদ্ধ করে সেখানে মানুষ সোচ্চার হন যে না, ত্রিপুরা পাকিস্তানের সঙ্গে যাবে, আমরা ভারতের সঙ্গেই থাকবো। এবং শেষ পর্যন্ত এই যে প্রচেষ্টার চক্রান্ত, সেটা প্রতিহত করে এই ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গেই থাকবে। জনশিক্ষা সমিতির নামে কাজ করতে যাব কঠিন হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পেরেছে এর পেছনে কমিউনিস্টরা আছে, শুধু বীরেন্দ্র দত্ত একজন না, এবং এরা অনেক দূরে এই আন্দোলনকে নিয়ে যাবে। কাজে এদের নেতা কর্মী সংগঠনদের উন্নতির সামনে কাজ করতে যাওয়া যাবে না। এই পরিস্থিতিতে তৎকালীন জনশিক্ষা সমিতির নেতৃত্ব দর্শকদের সহ বীরেন্দ্র দত্তের উপস্থিতিতে অভূত বর্মা সিপিআই যিনি ছিলেন, তখন একটাই পার্টি, কংগ্রেস পার্টি, তারা ৪-৫ মিলে ২ দিন যাবৎ আলোচনা করে সিদ্ধান্ত করেন শুধু জনশিক্ষা সমিতির মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মধ্যে আমাদের প্রচেষ্টাকে যদি সীমাবদ্ধ রাখি, কাজ, খাদ্য, বাড়ি, ঘর, রাস্তা ঘাট, জল, সেচ, সমস্ত মিলিয়ে এটা পূর্ণাঙ্গ স্বচ্ছ জীবনযাত্রা নির্বাহ করতে গেলে পর বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে এবং গণতন্ত্র চাই। কর্মপরিষদের অন্যতম সদস্য কেশব বর্মা আমাকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।